স্যার, একটা কথা বলছি, সেটা হলো যে আপনি বণিক বার্তা একটা ইন্টারভিউতে বলেছেন যে আপনি খবর নিয়ে জেনেছেন যে সাংবাদিকদের আসলে এই যে অ্যাক্রেডিটেশন কার্ডটা সেটা বাতিল করা হয় নাই, বা বাতিল করা হয়েছে, তাদের সাংবাদিকতা বাতিল করা হয় না। খুব ভালো একটা ইন্টারেস্টিং কথা এটা। আপনি খোঁজ নিয়ে জানার পরে শান্তি পাইছেন যে না, আসলে সাংবাদিকদের সাংবাদিকতা করতে দেয়া হচ্ছে, শুধু কিছু কিছু জায়গায় ঢোকার অনুমতি নাই আর কি, মানে কারো ঘরে ঢোকার, মানে ঘরটা কোন ঘর সেটা জানি না, সম্ভবত আপনার ঘর, আপনার মন্ত্রণালয় মন্ত্রীদের ঘর অথবা মন্ত্রণালয়, এইসব জায়গায় ঢোকার একটু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাত্র আর কি। খুব ভালো কথা। তারা তো সাংবাদিকতা করবে, কিভাবে করবে সেটা আপনি বললেন। আপনি বললেন তারা ইমেল করবে, টেলিফোন করবে, করে করে সাংবাদিকতা করবে। তার মানে হয়েছে যে নিজ ঘরে বসে এগুলো করবে, মানে ওই যারা বাইরে থেকে করে, মনে করেন এখন ঘরের মধ্যে বসে কনক সারোয়ার হবে, ঘরের মধ্যে বসে শাহেদ আলম হবে, ঘরের মধ্যে বসে তাসনিম খালিল হবে। খুব ভালো কথা। এমন সব বুদ্ধি নিয়ে আমরা আসলে কেমনে বাইসে আছি আমি এটা বুঝি না। তবে সত্য করে বলতেন যে ভাই ট্রাম্পের মতো হয়েছে, ওই যে বিবিসি রে বলছে এই তুই আর একটা, তুই অমুক একটা, সিএনএন রে বলছে তুই আর একটা, মানে ফেক নিউজ। তা আপনি ফেক নিউজ বন্ধ করতে চাইছেন, এটা বলেন যে আসলে ফেক নিউজদের বন্ধ করার জন্য, আর আমার মতাদর্শে যারা আছে, আমার কথাবার্তা যারা বলে, আমার যারা চ্যালেঞ্জ না করে, সেই সব মানুষগুলোর আমি অ্যাক্রেডিটেশন দেই না, মানে তারে আমার অনুষ্ঠানে ডাকি না আমার প্রশ্ন করার জন্য, যেটা আগের সরকারও করছে, এখন আপনি করতেছেন, ভবিষ্যতে আর একজন করবে। তো ভাই এত ভূমিতা করার দরকার কি? হ্যাঁ, খারাপ কিছু সাংবাদিক থাকতে পারে, হলুদ সাংবাদিকতা শব্দটা যেহেতু আসছে, কিছু মানুষ খারাপ থাকতে পারে, কিন্তু স্যার এটা কি, আপনি এগুলো কি বলছেন? আপনিও তো ভাই আরেকজনের মতো বলা শুরু করছেন যে না, এটা কোনো সমস্যা না। আপনার নিয়ে স্যার আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি। ওই যে আপনি প্রথম দিন নেমে বলছিলেন যে একটা, মানে সহজ বাংলাদেশ, ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ, সবাই সবার শত্রু না বন্ধু, মানে আমাদের পররাষ্ট্রনীতির মতো, এই ব্যাপারটা ঠিক ছিল। কিন্তু আপনি বণিক বার্তায় যে ইন্টারভিউটা দিলেন, প্রত্যেকটা পয়েন্ট যদি আলোচনা করি, এর মধ্যে ভাঙনের সুর, এর মধ্যে আপনার চলে যাওয়ার সুর, ব্যর্থতার সুর, আপনার সহকর্মীদের ব্যর্থতার সুর। আমি জানি না স্যার আপনি কি চিন্তা করছেন। আপনার উপর অগাধ বিশ্বাস, আপনি আমাদের সম্মান বাড়িয়েছেন, আপনি আমাদের অনেক কিছু দিয়েছেন, আবার অনেক কিছু দিতে পারেন না, তাতেও আমরা খুব একটা কষ্ট পাইনি। কিন্তু এখন যখন দায়িত্বটা নিয়েছেন, একটু মেরুদণ্ডটা শক্ত করুন, করে আপনি এই যে কাজগুলো বলেছেন, এই কাজগুলোতে দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেন। আপনার হাতে ভাই সুপ্রিম পাওয়ার, আপনার কাছে সেনাবাহিনী আছে, আপনার কাছে ছাত্র জনতা আছে, আপনার কাছে রাজনৈতিক দলগুলো আছে। আর কি চাই? আপনার ক্ষমতার কোথায় সমস্যা? হ্যাঁ, সমস্যা আছে, আপনি যেটা বললেন দক্ষতায় সমস্যা, এটা আমি বুঝি। দক্ষতায় সমস্যা সব জায়গায় থাকে এবং কম্প্রোমাইজ করতে হয়, আমি জানি। একটা প্রতিষ্ঠান চালানো এতটা সহজ না, বাহির থেকে আমরা অনেক বলতে পারি, কিন্তু ভিতরের সমস্যাটা আপনি জানেন। কিন্তু একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখেন, আপনি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকওয়াত সাহেবকে আপনি সরিয়ে দিলেন, অথচ এই ভদ্রলোক যে কয়েকটা দিন পুলিশকে নিয়ে কথা বললেন, পুলিশকে রিফর্ম করার জন্য যে দায়িত্ব নিয়েছেন, আমার বিশ্বাস আপনার যে সমস্যার কথা বারবার বলেন, পুলিশ নাই, পুলিশের কনফিডেন্স নাই, আমার তো বিশ্বাস ছিল যে উনি রাইট পারসন ছিলেন। উনি পারতেন পুলিশের কনফিডেন্স ফিরিয়ে আনতে, উনি পারতেন পুলিশকে অন্তত একটা আবার একটা মর্যাদার জায়গায় নিয়ে যেতে। কিন্তু আপনি তাকে সরিয়ে দিলেন মানুষের চাপে। কি হলো? আজকে পর্যন্ত পুলিশ ঠিক করতে পারেন নাই। কেমনে পারবেন বলেন? পুলিশের সদস্য মারা যাচ্ছে, মারা গেছে, তাদেরকে নির্মমভাবে মারা হয়েছে, কোনো আইন তো বলে না যে পুলিশ অপরাধ করছে তার বিচার করেন আপনি। কিন্তু আপনারা তাদের লাইসেন্স দিলেন মারার জন্য। শুধু না, মারার পরে তার সহকর্মীদের যারা এখন জীবিত আছেন, তাদেরকে দেখাচ্ছে যে দেখ কি করতে পারি আমরা। ওই পরিবারগুলোর খবর নিয়েছেন? ওই পরিবারগুলোর পুনর্বাসনের চিন্তা করেছেন? 30 লাখ টাকা তো দিচ্ছেন যারা শহীদ হয়েছেন। তাহলে এই ভদ্রলোকরা কি করছে, পুলিশরা কি করছে? হ্যাঁ, ভদ্রলোক না, সরি, ভদ্রলোক পুলিশকে বলা যায় না। তারা কি করেছেন? তাদেরকে আপনি কি করছেন? তাদের কনফিডেন্স ফেরত না আসতে পারলে পুলিশের সহকর্মীরা কি আপনার জন্য জান দিবে? আপনার সরকারের জন্য জান দিবে, খাটবে? আপনি একটা ইলেকশন কেমনে করবেন? করতে হলে তো আপনার একটা নির্দিষ্ট প্রশাসন দরকার। প্রশাসনে কি হয়েছে দেখেন। লন্ডনে সাইদা মুনা তাসনিম একসময় আওয়ামী লীগের কি ভক্ত না ছিলেন, হঠাৎ করে আপনার প্রশংসা করা শুরু করলেন। শি ইজ দেয়ার। এইভাবে তো, এটা তো আমার সামনে জ্বলজ্বন্ত উদাহরণ। এখন আপনি দেখেন যে এখানে টাকা দিতে পারলে, এখানে তেল দিতে পারলে আপনারা সরকারে রাখছেন, আর
বা আপনার ক্ষমতায় রাখছেন, আর টাকা বা তেল না দিতে পারলে, আপনার পক্ষের না হলে তাদেরকে বের করে দিচ্ছেন। তো এই ব্যাপারটা তো আমাদের কাছে ক্লিয়ার স্যার। স্যার, আপনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, অনেক দিন আপনার শিষ্য হিসেবে কাজ করেছি, অনেক জায়গায় কাজ করার মতো সুযোগ হয়েছে, আপনার সাথে অনেকটা সান্নিধ্যে সময় কাটিয়েছি। আপনাকে যে মানুষটা জানতাম, সে মানুষটা আসলেই অসাধারণ একজন মানুষ, একজন ম্যাজিশিয়ান, আপনি জাদুকর। কিন্তু এই জাদুকর বাংলাদেশের জন্য মানে খুব একটা গুরুত্বপূর্ণ না মনে হচ্ছে। কারণ এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে আরেকটু শক্তিশালী একজন মানুষ দরকার। আপনার মতো সফট মানুষ দিয়ে হচ্ছে না মনে হচ্ছে স্যার। কারণ বাংলাদেশ এত সহজ সরল মানুষের দেশ না, এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। তাহলে কেন স্যার এই যে কাজগুলো আমরা করছি? দেখেন, আপনার দিনে দিনে আপনার এই বণিক বার্তার কথা শুনে পুরো ইন্টারভিউটা স্যার একটা হতাশায় ভরপুর একটা কথা। আমি জানি আপনি বিরক্ত হচ্ছেন আমাদের উপরে বিরক্ত হয়ে কথাগুলো বলছেন, কিন্তু স্যার দায়িত্ব নিতে হলে এই বিরক্ত হওয়া চলবে না, আপনাকে আরো শক্ত হতে হবে, আপনাকে দৃঢ়ভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার প্রশাসনের মধ্যে যে মানুষগুলো বা আপনার এমনকি উপদেষ্টারা যদি আপনার প্রতি অখুশি থাকে বা তারা বেতনে স্যাটিসফাইড না থাকে বা তাদের কাজে স্যাটিসফাইড না থাকে, তাহলে স্যার তাদেরকে চলে যেতে বলেন। বাংলাদেশে তো দক্ষ মানুষের অভাব থাকার কথা না, আজকের বাংলাদেশে অন্তত না স্যার। এখন যদি আপনার কথাই ঠিক ধরি যে নাও আপনার কথা মতো স্যার এই যে তাদের কাছে টাকা নাই, পয়সা নাই দেখে করতে পারছে না, চাকরি করতে চাচ্ছে না, তাহলে এই পরিস্থিতিতে সারা বাংলাদেশের কি অবস্থা? তাদের যদি সেটা না থাকে তাহলে তারা দুর্নীতি করবে, দুর্নীতি করতে পারছে না বলে কাজ হচ্ছে না, এই একটা ব্যাপার। এখন এটা একটু চিন্তা করে দেখেন স্যার কি করা যায় এই জায়গাটায়। আর আপনি ইনফ্লেশনের কথা বললেন, ব্যাংকিং খাতের কথা বললেন, মানে প্রত্যেকটা জায়গায় আপনার আসলে স্যার অদক্ষতার একটা প্রমাণ আপনি রেখে যাচ্ছেন। আমি চাই না স্যার আপনি ব্যর্থ হন। আপনার ব্যর্থতা আমাদেরকে ভোগাবে, আপনার ব্যর্থতা আমাদের জন্য খুবই খুবই কষ্টকর হবে। কারণ এখনকার বাংলাদেশ যদি এখান থেকে আরও নিচে যায়, আমি জানি এটা যাবে, কারণ আপনি বলেছেন সব কিছুতে অবস্থা খারাপ। আর আপনি তো মুডির কথা বললেন যে আপনার ক্রেডিট রেটিং কমে গেছে, ইনভেস্টাররা কোত্থেকে আসবে স্যার? ইনভেস্টমেন্ট আসবে না, আপনার রপ্তানি বন্ধ হচ্ছে। ওই হারাধনের 10টি ছেলের মধ্যে একটি ছেলে হচ্ছে আপনার রেমিটেন্স যোদ্ধা। আর কিছু না করেন স্যার, একটা কাজ করেন, এটা আমার খুব মাথায় একটা ভালো বুদ্ধি। আপনি প্রত্যেকটা দেশে যান, ভিক্ষা চাইেন না, ভিক্ষা দিলে আসলে মর্যাদাপূর্ণ জাতি হওয়া যায় না। আপনি শুধু প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানকে বলেন যে ভাই, আমার দেশে অনেক বেকার মানুষ আছে, এদেরকে তুমি আশ্রয় দাও, এদেরকে চাকরি দাও, এদেরকে তুমি তোমার দেশে আসার সুযোগ দাও। পারলে বাংলাদেশ থেকে এই 26 লাখ বেকার একটু রপ্তানি করার ব্যবস্থা করেন, তাহলে অন্তত নিশ্চিত আপনি ঘুমাইতে পারবেন। কারণ এছাড়া বাংলাদেশকে বাঁচানোর মতো এই মুহূর্তে আমি কিছু দেখছি না। কারণ আপনার কোনো কার্যক্রম, আপনার টিমের কোনো কার্যক্রম বলছে না যে লং রানে বাংলাদেশ উইল সাস্টেইন, ইট উইল ক্রাশ অ্যান্ড ক্রাশ স্যার। আপনি তো অর্থনীতি ভালো বুঝেন, আপনি এতটুকু বুঝেন যে ইনভেস্টমেন্ট আসছে না, ইনভেস্টমেন্ট আসার মতো পরিবেশ নাই। আপনি বলছেন ব্যাংক চুরি করে সব নিয়ে গেছে, ভাই তারপর তো চলছিল, কই তাদের হাতে তো ভাঙে নাই কোনো কিছু। ভাঙছেন তো আপনি এবং আপনার, সরি আপনার বলা ঠিক হবে না, মানে ভাঙছেন তো এই মেটিকুলাসলি প্ল্যান্ড মানুষরা ভেঙেছেন। এখন আপনি সেটাকে জোড়াও দিতে পারছেন না, ভাঙবেনও আপনারা, জোড়াও দিতে পারবেন না, আর দোষও আমাদের দিবেন না, এটা হয় না স্যার। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। তারপরে আসেন, দেখেন এরা ভাঙচুর করে চলে গেল, বললাম বুঝলাম, চুরি করে নিয়ে গেছে, সবকিছু করে গেছে, তো সেটাকে রিফর্ম তো করতে হবে। তা রিফর্ম করার জন্য আপনার কাজ কি? আপনার কাজের মধ্যে দেখেন আপনি কোন কাজটা ঠিকভাবে করছেন। আপনি গেলেন আমেরিকায় ভিক্ষা চাওয়ার জন্য, বলেন ভাই আমাদের তাড়াতাড়ি দাও, ঋণ টিন যা যা আছে সবকিছু দাও, ভাই আমি আইসি, আমার এই সময়টার একটু তোমরা ফ্রুটফুল করো, আমি একটু দেখাই যাই মানুষকে, বেশ ভালো কথা। এবং বলছেন তাড়াতাড়ি দাও, কারণ আমার মেয়াদ তো কম, এই সময়ের মধ্যে কিছু করতে হবে, ভেরি গুড। কিন্তু কথা হচ্ছে আপনি এই সময়ের মধ্যে করবেন, কিন্তু সেই ভিক্ষা দিয়ে কেন স্যার, বা সেই ঋণের টাকা দিয়ে কেন স্যার, অনুদান দিয়ে কেন স্যার? একটু অন্যভাবে চিন্তা করা যায় না? আমাদেরকে আবার ভিক্ষিক জাতি হিসাবে না পৃথিবীতে পরিচয় করার দিয়েন না স্যার, এটা লজ্জার। আমরা মোটামুটি চুরি চামারি করে যারা খাইছে তারপরও কথা বলতে পারতাম না, এটা সত্য কথা। আমাদের বিবেক এর তাড়নায় আমরা কথা বলতাম না, সেটাও সত্য কথা। কিন্তু কথা হচ্ছে যে এই জন্য তো স্যার বলতে পারবেন না যে না তোমরা আগে কথা বলো না, এখনো কথা বলতে পারবে না, আমার যা খুশি তাই করব, পারলে করব, না করলে রেখে চলে যাব, এবং তোমাদের দেশ তোমরা বুঝে খাও। স্যার আর একটা কথা বলি, এই আপনি অলিগার নিয়ে একটা প্রশ্ন করছিল, এখন অলিগারে আপনি আলিগড় বুঝছেন না কি বুঝছেন আমি জানি না, আপনি উত্তর কেমনে কেমনে দিয়ে গেছেন বণিক বার্তারে, সোজা কথা বই। এই অলিগার বন্ধ করার জন্য স্যার
আপনার একটু সাফারার হইতে হইবে। সেটা কি জানেন? প্রথমে দ্বৈত নাগরিকত্ব ব্যাপারটা আছে না, ওইটা একটু বাদ দিতে হইবে। ওইটা যদি বাদ দেন তাহলে প্রথম সাফারার আপনি হইবেন, আইদার আপনি ওপারে থাকবেন না এপারে থাকবেন সেটা সিদ্ধান্ত নিবেন। তো এইভাবে অনেক মানুষ সিদ্ধান্ত নিবে। এখন মানুষ কি করে জানেন স্যার, দোটানায় থাকে, তো এই দেশে থাকে ওদিকে থাকে, তা চিন্তা করে একটু বাইরে একটু ইনভেস্টমেন্ট করি, কারণ এদিকে এই কুল গেলে ওই কুলে যাবো, ওই কুল না হলে এই কুলে আসবো। স্যার 2 কুলের 1 কুল থাকলে না একটু কম করতে এটা। তা আপনি একটা এটা চিন্তা করে দেখতে পারেন যে এই দ্বৈত নাগরিকত্ব ব্যাপারটা একটু বাদ দেওয়া যায় কিনা। এটা অনেকটা সুবিধা হবে, কিন্তু আপনার জন্য একটু কষ্টকর হইতে পারে স্যার। আপনি আসলে এই সুযোগে এদিকেও আইতে পারবেন না, ওদিকেও যাইতে পারবেন না, কোনো একটা জায়গায় থাকতে হইবে আর কি। বাট এনিওয়ে, আমি জানি না আপনি আমেরিকান নাগরিক কিনা, বাট এটা মানে বলছি যে সবাই নাগরিক হওয়া লাগে না, মানে সুবিধাগুলো একটু ডিফারেন্ট ভাবে পাওয়া যায়। নাগরিকত্ব তো আসলে কিছু না, এটা আমি বুঝি, কিন্তু ওই দোটানা জায়গাটা একটু কমবে আর কি। আপনি না করেন, আপনার মতো অন্যরা কমবে। আর আপনার এই যে ক্যাঙ্গারু কোট কি যেন বলতেছেন, দেখলাম সবাই রে নিয়ে যাইতেছেন, যেখানে জামাতের একজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছেন। স্যার এই ব্যাপারগুলো না সবাই বুঝে। আমি জানি না আসিফ স্যার এত ভালো একজন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনারে আমি অনেক ভালোবাসি। আপনার লাগে মোর অনেকগুলো ছবিও আছে, যেমন ইনু স্যারের সাথে আছে, আপনার সাথে অনেক জায়গায় বললাম না নামগুলা, কোথায় মিট করছি, কোথায় ঘুরছি। স্যার আপনার কি মতিভ্রম হয়েছে স্যার? এই মানুষটা আপনি একদম কি বলতেছেন না বলতেছেন আপনি কিচ্ছু জানেন না। প্রত্যেকটা দিন আপনি আবল তাবল বলতেছেন স্যার। স্যার আপনি বিচার ব্যবস্থা কেমনে ঠিক করবেন? বলতে পারেন যে স্যার সব জায়গায় আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগকে বাদ দিতে হলে তো অন্যদিকে আমার জামাত বিএনপি নিতেই হয়। ফাইন, নেন, বিএনপির একজন নিতেন। জামাতের তাজুল রে স্যার একটা প্রসিকিউটর বানাইলেন, বানাই বললেন যে আমি একদম সুবিচার করব। স্যার এটা হয় না। আপনি দেখছেন না সাইদের ছেলে সবার আগে কোর্টে যায় দাঁড়াইয়া কি বলতেছে? তো এগুলো হচ্ছে স্যার বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করা। আপনার ওই চ্যাংরা ছোট চ্যাংরা না, সরি বলা ঠিক না, সম্মানিত কি বলে উপদেষ্টা, হ্যাঁ সুপ্পু বলা যাবে, সুপ্পু বললে কোনো সমস্যা নাই। আচ্ছা আমি ওদিকে যাওয়ার আগে এইটা একটু বলি। আচ্ছা আপনার স্যার সুপ্পু কেন? ভাই সে একটা মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য, ঠিক আছে, শব্দটা মহামান্য রাষ্ট্রপতি বলা উচিত। কিন্তু আমি জানি না প্রতিনিয়ত এই ভদ্রটাকে সুপ্পু। এখন যদি মনে করেন স্যার, আপনার যদি আসিফ সিপ এটা ওটা মানুষ বলে, অথবা ধরলাম যে ইউনুস স্যার ইউনিসে বললো, এগুলো ভালো শোনায়? একজন রাষ্ট্রের প্রধান, মানে সবার প্রধান, মানে সবার উপরে, সে হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। তারা আপনারা সুপ্পু বলেন, আপনি আপনার চ্যাংরারা সবাই সুপ্পু বলে যাইতেছেন। আবার তার উপরে আপনারা শপথ নিয়ে বসে আছেন, তার কাছে শপথ নিয়ে বসে আছেন, সংবিধান রাখতেছেন, আবার বলতেছেন সংবিধান যেখানে রাখা দরকার সেখানে রাখবো। মানে ওই হুজুরের মতো যে হাঁটুর উপরে কাপড় উঠতে পারবে, কোনো সমস্যা, এটা হুজুরের বেলায় প্রযোজ্য না। মানে আপনার যে জায়গাটুকুতে প্রযোজ্য সেই জায়গাটুকুতে আপনার রাখতেছেন, যে জায়গাটুকুতে প্রযোজ্য না সেই জায়গাটুকু রাখতেছেন না। এই যে ব্যাপারগুলো হচ্ছে, চ্যাংরার জায়গায় আসি, মানে মাননীয় উপদেষ্টার জায়গায় আসি। তিনি কি বললেন যে 7ই মার্চ মানে এমন কোনো গুরুত্ব বহন করে না যে জাতীয় দিবস হওয়ার জন্য। স্যার ভালো কথা। স্যার আপনার জন্মদিনটা কি গুরুত্বপূর্ণ বহন করে? আপনারা কি সেটা দিয়ে আমরা জাতীয় দিবস হিসেবে পালন করাই দেব? স্যার এগুলো কি হচ্ছে? আপনার পোলাপান কি বলতেছে? আপনি কি শিখাইছেন এদেরকে? না শিখাইতে পারতেছেন, না কিছু করতে পারতেছেন। এনিওয়ে এটাও বাদ দিলাম। এরপরে আসেন আপনার মাহমুদুর রহমান বা মোহাম্মদুর রহমান। আমি বলতাম, আমি জানি না ভদ্রলোকটি, আমি কখনো জানি না। আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখছিলাম, তখন মনে হলো যে না এই লোকটা ভালোই। দেখলাম আপনি যে হারে তেল মারা শুরু করলেন কালকে স্যার, তাতে মনে হলো স্যার দুনিয়াটা তেল ছাড়া কিছুই নাই, তেলই আসল, আমরা হয়েছি বেতাল। আমার এই যে বউ চলে আসে গাড়িতে, হ্যাঁ কি করা আছে কথা আর কইতে পারতেছি না, বাড়াইতে পারতেছি না। স্যার আপাতত ভালো থাকেন, সবার জন্য শুভেচ্ছা রইল, পরবর্তীতে কথা হবে। আল্লাহ হাফেজ।